নমস্কার, দেখছেন এনকেটিভি বাংলা। আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যায় এই সময় আপনাদের সঙ্গে এই সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হওয়ার কথা, আর অবশ্যই সেই গুরুত্বপূর্ণ বিষয় আর.জি. কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া এক চিকিৎসকের অত্যন্ত ঘৃণ্য নারকীয় হত্যাকাণ্ড, ধর্ষণের ঘটনা। চলতি মাসের 9 তারিখ সকালে এই ঘটনা প্রকাশ্যে আসে। আর.জি. কর হাসপাতালে এক চিকিৎসকের মৃত্যুর খবর পাওয়া যায়। মনে রাখতে হবে আপনাদের, এর ঠিক একদিন আগে মারা গিয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এই 9 তারিখ ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম যাত্রা। শহর জুড়ে মিডিয়ার নজর সেই দিকে ছিল। তার মধ্যেই এই খবরটা প্রকাশ্যে আসে। আর সেই সময়ই, অর্থাৎ সেই দিনই, বামপন্থী যুবকর্মীদের একটা অংশ আর.জি. কর হাসপাতালে গিয়ে শববাহী গাড়ির সামনে দাঁড়িয়ে প্রোটেস্ট করে। সম্ভবত এই প্রোটেস্টেই প্রথম প্রোটেস্ট। তার আগে ওই চিকিৎসকের সহকর্মীরা প্রোটেস্ট করছিলেন আর.জি. কর হাসপাতালের ভেতরে। কিন্তু আস্তে আস্তে বিষয়টায় মিডিয়ার নজর পড়ে এবং তারপর ক্রমশ প্রকাশ্যে আসে ঘটনার ভয়াবহতা। এবং আস্তে আস্তে ব্যাপারটা শুধু রাজনীতিতে বা রাজনৈতিক দলের প্রোটেস্টের মধ্যে থাকে না, আপামর জনতা এই ঘটনার ভয়াবহতা পরিষ্কার সামনে আসার পর ক্ষোভে ফেটে পড়ে বলা যায়। যার চূড়ান্ত ছবি আমরা দেখেছিলাম 14 তারিখ মাঝরাতে। তারপর কতদিন? 15 দিন। আজ 23 তারিখ, 9 তারিখ এই ঘটনা প্রকাশ্যে এসছে এবং এই 15 দিন পরে আমরা যদি প্রশ্ন করি এতদিনে হলোটা কি, এখনো পর্যন্ত এই 2 সপ্তাহে আদৌ কতটা এগোলো তদন্ত? আর.জি. করের এই এক ডক্টরকে মত সামনে একেবারে বেআব্রু করে দিয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য প্রশাসনের দুর্নীতিগ্রস্ত কঙ্কালসার একটা চেহারা। এবং স্বাস্থ্য প্রশাসন জুড়ে ডানা মেলে রয়েছে কোনো একটা অশুভ শক্তি। সেই শক্তির সামনে প্রায় প্রত্যেকেই স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে নানাভাবে যুক্ত পায় প্রত্যেকে, যার মধ্যে একটা বড় অংশ বিভিন্ন স্তরের চিকিৎসকরা প্রায় অসহায়। তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। আমরা কিন্তু 1, 2, 4 ডাক্তারের সঙ্গে তাদের সঙ্গে কথা বলে অভিযোগের ভিত্তিতে এই কথা বলছি না। দেখুন, আর.জি. করে যে ঘটনা ঘটেছে তার বিচার চাই। অভিযুক্ত যদি একের বেশি হয় তাদেরকে আইডেন্টিফাই করুন, তাদেরকে বিচারের আওতায় আনুন। এই নিয়ে আমরা প্রায় 15 দিনের মধ্যে অন্তত 12 দিন বোধহয় এই নিয়ে কড়া ভাষা আলোচনা করছি। কিন্তু আজ সামান্য এই পরিসরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে রাখতে চাই। এক, এই অশুভ শক্তি যা ডানা বিস্তার করে আছে, যার কথা আমি এর আগেও এই টেবিলে বলেছি অন্তত 1 সপ্তাহ আগে। আর 2, চিকিৎসকরা আতঙ্কিত। এই রাজ্যের 20-25 হাজার চিকিৎসক আতঙ্কে দিন কাটাচ্ছেন, কারণ ওই অশুভ শক্তি অমিত শক্তিশালী। আসুন এই নিয়ে আজকে যাদের সঙ্গে কথা বলবো তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আমি প্রথমে স্টুডিও যারা আছেন তাদের সঙ্গে আলাপ করাই। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে বৈশানর চট্টোপাধ্যায়, বৈশানর বিশিষ্ট আইনজীবীও রয়েছেন। ডক্টর শ্রীকুমার মুখোপাধ্যায়, সিপিআই নেতা, বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক দীপঙ্কর সরকার, ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসেবে। আর 2জন বিশিষ্ট চিকিৎসককে আমরা এক্সপেক্ট করছিলাম। এর মধ্যে ডক্টর যোগীরাজ রয়, তিনি আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন স্টুডিওর বাইরে থেকে। ডক্টর রয়, আমার মনে হয় আপনি পরিষ্কার শুনতে পাচ্ছেন আমার কথা। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বেশ, আমি প্রথমে আপনাদের একটা ছোট্ট অংশ দেখাতে চাই গতকাল সুপ্রিম কোর্টের শুনানির। কেন দেখাতে চাই? আমি একদম আগে যখন ইন্ট্রোডাকশন করছিলাম তখন বলেছিলাম যে চিকিৎসকরা যে আতঙ্কিত, এই কথাটা আমরা কার কাছে শুনেছি? একজন চিকিৎসক আতঙ্কিত, 2জন চিকিৎসক, 5জন। আর.জি. করের 700 রেসিডেন্ট ডক্টর আছেন, তার মধ্যে বোধহয় 400-450 জুনিয়র, বাকিরা কেউ পিজিটি, কেউ আরেকটু সিনিয়র। কিন্তু এরা আতঙ্কিত না, এর বাইরেও কেউ আতঙ্কিত। ঘটনা হচ্ছে গোটা রাজ্যে 20-25 হাজার চিকিৎসক বলছেন তারা আতঙ্কে আছেন, তাদেরকে থ্রেট করা হচ্ছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে। আর কোথায় বলছেন? আমরা আবার বলছি, এটা আমরা 1, 2, 5জন চিকিৎসকের সঙ্গে কথা বলে বলছি না। গতকাল সুপ্রিম কোর্টের শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে 2জন আইনজীবী চিকিৎসকদের প্রতিনিধিত্ব করছেন, তারা এই অভিযোগ করেছেন।
কি করেছেন অভিযোগ, যা শুনে দেশের প্রধান বিচারপতি রীতিমতো শিউরে উঠে বলছেন দিস ইজ আ সিরিয়াস ম্যাটার। শুনুন একদম সরাসরি সুপ্রিম কোর্টের প্রসিডিংসের সেই কয়েক সেকেন্ড বা মিনিট খানেকের একটা অংশ আপনাদের শোনাই। My lord, I'm just saying that they are still terrorized, they are still in fear. They are saying our senior residents are back at work. We'll give it to the Registrar General in a sealed cover, the names of the people. There are about 70 junior residents and they are interns. And they are still feeling terrorized, they are threatened. They are actually being targeted Geetal- in the hospital. But terrorized by whom? Because this is a serious thing, and they Yes. come in the Kajik or medical hospital. medical CIFF college. is What, already what, there now. what is their But grievance? instead of, my lord, We- giving them here, let them be given to me. I'll ensure, my lord, CISF to do the needful. My lord. Yes, Be but better. we have to have their names in sealed cover because those who've spoken up are feeling targeted already. And they have a But- timeline but targeted- of but targeted- videos they have taken. Targeted by whom? Don't give us names, but targeted broad. By officials, my lords, by goons. I am for By- the 20,000 doctors by- in the, Kolkata, my lords. Lord, if your And lordship sees the. some of, report, many my of them lord, work in by, RG Kar. Possibly a hint of. By members of the administration, by people who are in the hospital. All right, and we'll take note of that. We'll Yes, take- my lord. প্রধান বিচারপতির সামনে চিকিৎসকদের আইনজীবী, একজন নয় দুজন চিকিৎসকদের আইনজীবী, একজন বলছেন তিনি আরজি করের রেসিডেন্টদের পক্ষে, আরেকজন বলছেন তিনি চিকিৎসকদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ ডক্টরস ফোরাম বা এই ধরনের কোনো সংগঠন যার মধ্যে এই রাজ্যের 20 থেকে 25,000 চিকিৎসক রয়েছেন তাদের প্রতিনিধিত্ব করছেন। এই চিকিৎসকরা আতঙ্কে আছেন। এখানে বৈশানর চট্টোপাধ্যায় আছেন। বৈশানর, এই রাজ্যের চিকিৎসকরা এত সংখ্যায় চিকিৎসকরা আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং তারা নিরাপত্তার জন্য রাজ্য সরকারের কাছে না গিয়ে রাজ্যের পুলিশের ওপর নির্ভর না করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করছেন যে আমাদেরকে নিরাপত্তা দিন। আপনি এক্ষুনি দেখালেন সুপ্রিম কোর্টের প্রসিডিংসের অংশ। আমি এইটুকু বলবো যে কলকাতাতে চিকিৎসকদের নিরাপত্তা নেই এরকম অভিযোগ কিন্তু আমরা আগে পাইনি। এবং এই যে চিকিৎসকদের যে কর্মবিরতি চলছে সেটাও চিকিৎসকদের সবাই অনুরোধ করেছেন যে এটা জুনিয়র ডাক্তারদের যে সেটাকে তুলে নেওয়ার জন্য, কারণ তাদের সবকটা দাবি প্রায় মেনে নিয়েছে স্বাস্থ্য ভবন। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা বলছেন নিরাপত্তা নেই তার সঙ্গে দেখুন আমি অন্তত একমত হতে পারবো না। কারণ আমাদের রাজ্যে এই যে মহিলাদেরকে নির্যাতনের বিষয়টাকে বলা হচ্ছে যে একটা দুর্ভাগ্যজনক, নক্কারজনক, নিন্দিত একটা ঘটনা, যারা করেছে তাদের ফাঁসি আমরা দাবি করেছি। বৈশানর, আমি আপনাকে একটুখানি ইন্টারফেয়ার করছি, কিছু মনে করবেন না। আপনি একজন বিশিষ্ট আইনজীবী। আমি এটা দেখেছি যে আরজি করের ঘটনার সমর্থনে রাজ্যের হয়ে যিনি অ্যাপিয়ার করেছেন সুপ্রিম কোর্টে সেই বর্ষিয়ান আইনজীবী কপিল সিবালও বলেননি যে এই ঘটনা এমন কিছু ঘটনা না। তিনি বলেছেন এটা অত্যন্ত নক্কারজনক ঘটনা, এর বিচার হবে। আমাদের আজকের বিষয় হচ্ছে এতজন চিকিৎসক নিরাপদ বোধ করছেন না এই রাজ্যে, নিরাপত্তার অভাব বোধ করছেন। দেখুন আরজি করের ঘটনা, যাকে আমি এক ডক্টরকে মত বললাম, সেই ঘটনা বেআব্রু করে দিয়েছে রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের এই চেহারাটা, যার আন্ডারে রাজ্যের 25,000 চিকিৎসক বলেন আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। না না, 25,000 চিকিৎসক বলেন মানে তার উকিল বাবু বলেন, তিনি তার 25,000 আপনি নিজে চিকিৎসক আইনজীবী হয়ে কি করে না, না, তার উকিল বাবুই তো বলবেন। না না, 25,000 চিকিৎসক তার সই করেনি ফোকালাতনামায়, তাদের হয়ে কেউ একজন বলেছে যে আমার 25,000 সদস্য আছে, এই তো ব্যাপারটা। ইজ ইট অ্যান অ্যাকসেপ্টেবল আর্গুমেন্ট? আপনি না, না। একজন আইনজীবী, আমাকে আরে বলুন। আমি যদি বলি আমি 50,000 লয়ারের প্রতিনিধি বলে আমি সই করে বললাম যে 50,000 লোকেরই একই মত, বিষয়টা তো এরকম নয়। আমি আপনাকে যেটা বলছি, পশ্চিম বাংলায় নারী আমি আপনাকে নিরাপত্তা, বলছি বৈশানর, আমি আপনাকে বলছি যে 25,000 চিকিৎসক আতঙ্কিত নয়। কতজন? 200, 500, 1000, 1200, 1500? আপনাদের কাছে হিসেব আছে কতজন আতঙ্কিত? দেখুন আমি একটা স্ট্যাটুটারি বডির মেম্বার, সেটা বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা সারা পশ্চিমবাংলার সমস্ত আইনজীবীরা রয়েছেন 75,000 মানুষের 24 জন প্রতিনিধির মধ্যে আমি একজন প্রতিনিধি। আমি কোনো জায়গায় গিয়ে যদি বলি যে রাজ্যের আইনজীবীরা তারা নিরাপত্তা নেই, তাহলে কি কথাটা
সঠিক হবে? আচ্ছা, আমি তাহলে ডক্টর রয় এখানে আছেন। ডক্টর রয়, ঘটনাচক্রে আমরা আরো একজন বিশিষ্ট চিকিৎসককে যে কোনো সময় এক্সপেক্ট করছি হয়তো পেয়ে যাব, কিন্তু ঘটনাচক্রে এই মুহূর্তে ইউ আর দি অনলি ফিজিশিয়ান প্রেজেন্ট ইন দিস সো কল্ড আর্গুমেন্ট। আমি আপনার কাছে জানতে চাই, এই যে আমরা দেখলাম এতজন চিকিৎসক নিরাপদ বোধ করছেন না বলে আর্গুমেন্ট করা হয়েছে সুপ্রিম কোর্টে, এটা কি মানে 1200, 1500, 5000 কতজন চিকিৎসক অ্যাকচুয়ালি নিরাপত্তার অভাব বোধ করছেন? দেখুন, এই নাম্বার, লাইফ ইজ নট নাম্বার, বুঝেছেন? যার লাইফ গেছে তার লাইফ গেছে, এবং তার ডিউটি করতে করতে লাইফ গেছে। তার এ নয় যে সে রাস্তায় গাড়ির ধাক্কায় মারা গেছে বা কিছু হয়েছে। সে তার কাজ করছিল, কর্মরত অবস্থায়। আমরা নিজেদের যেখানে সব থেকে সিকিওর মনে করি, ইভেন বাড়ির থেকেও বেশি সিকিওর জায়গা, সেটা হচ্ছে আমাদের ডিউটি রুম হসপিটালের মধ্যে। সেইখানে যদি কেউ এইভাবে নক্কারজনকভাবে মারা যায় এবং তার যা দেহে আঘাত হয়েছে এবং এই আঘাতের যা পরিমাপ যা পাওয়া যাচ্ছে, আমরা যেটুকু 100-150 নম্বরের ফরেন্সিক মেডিসিন তো সমস্ত ডাক্তারই পড়ি, তো তার যে সেটা আমাদের অনুমান করে নিতে হয় যে সেখানে কি পাশবিক অত্যাচার হয়েছে তার উপর। এবং সেই পাশবিক অত্যাচার একটা হসপিটালের মধ্যে তার কোনো সিসিটিভি ফুটেজই পাওয়া যাচ্ছে না। তার হসপিটালে অন্যান্য জায়গায় সিসিটিভি ফুটেজ আছে হয়তো, কিন্তু তার ওই ফ্লোরে নেই। এবং তারপরে চারপাশে কেউ নাকি কিচ্ছু শুনতে পায়নি। তো এই যদি তার সিচুয়েশন হয়, এবং তার প্রায় 2 সপ্তাহ হতে চললো, এখনো অবধি না পুলিশ না সিবিআই কেউই তার সেটা ক্র্যাক করতে পারছে না। বোধহয় একসঙ্গে শার্লক হোমস আর পোয়ারো আর ব্যোমকেশ 3 জনকে নামাতে হবে এটাকে সলিউশন করার জন্য। এই যদি একটা মার্ডার এনকোয়ারিতে এত সময় লাগে, তাহলে তারা যতক্ষণ না এটার রেজাল্ট দেখতে পাচ্ছে চোখের সামনে, ততক্ষণ অবধি কেউ এতে সিকিওর থাকবে না। তাদের মনের না, কিন্তু মধ্যে আমার প্রশ্ন ডক্টর রয় এই জায়গায় নয়, আমার প্রশ্ন এই জায়গায় নয় যে যে আরজি করে যে ঘটনা ঘটেছে সেই বিষয়টির কোনো একটা সলিউশন এবং কতজন তার সঙ্গে ইনভলভ সেটা কতদিনে হবে। আমি এইটা বোঝার চেষ্টা করছি যে চিকিৎসকরা কি বোঝাতে চাইছেন যে একজন সিভিক ভলেন্টিয়ার নয়, একটা বড় সংগঠিত শক্তি গোটা ঘটনার পেছনে আছে, এবং তারা শুধু এই ঘটনাটাকে যাতে কোনোভাবে প্রমাণ না করা যায় তার জন্য যা যা পদক্ষেপ করা তো করেইছে, প্লাস যাতে চিকিৎসকরা এ নিয়ে কোনো কথা শব্দটি না করেন সেই জন্য চিকিৎসকদের থ্রেট করছে। শুধু চিকিৎসক কোথায়, আপনি চিকিৎসা কর্মী বলুন। যদি চিকিৎসক শুধু তো নয়, ওইখানে যারা যারা ছিল তারা কেউ কিচ্ছু শুনতে পায়নি। হ্যাঁ, কেউ কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন। আর উই লিভিং ইন নর্থ কোরিয়া? কেউ কিচ্ছু শুনতে পেল না? অদ্ভুত কথা, এটা হতে পারে? অত বড় কাণ্ড ঘটছে, তার চারপাশে কেউ কোনো শব্দ পাচ্ছে না, কেউ বলতে পারছে না যে তার কি হয়েছে, তাহলে বাকিরা কি ভাববে সেখানে? শ্রীকুমার বাবু, একদম এখানে বৈশ্বনাথকে যখন আমি প্রশ্ন করি, বৈশ্বনাথ বলছেন কিভাবে আমি বুঝবো যে সত্যি 20-25 হাজার তারা নিজেদের ইনসিকিউর ফিল করছেন। একজন আইনজীবী বলে দিলেন তার মানে কি 20-25 হাজার? আমি একটুখানি কথা বলি। 1 নম্বর কথা হচ্ছে যোগীরাজ রায়ের মতো মোটামুটি ভাবে যোগীরাজ রায়কে চিকিৎসক হিসেবে করোনার সময় আমরা দেখেছি উনি কি অসাধ্য সাধন করেছেন, এবং মানুষ ওনাকে নামে চেনেন বলা যায়। তিনি এখানে বসে বলছেন আমরা নর্থ কোরিয়ায় আছি কিনা উনি সন্দেহ প্রকাশ করছেন। কোনো ক্রেডিবিলিটি আছে রাজ্য সরকারের, রাজ্য প্রশাসনের, স্বাস্থ্য প্রশাসনের? 1 নম্বর কথা হচ্ছে যে চিকিৎসকরা নিরাপদে নেই সেটা বৈষ্ণববাবু আগে জানতেন না। এটা সত্যি সত্যি তার মানে পরিস্থিতিটা এমন যে চিকিৎসকরা বলে উঠতে পারতো না, এটাই ছিল পরিস্থিতি। কিন্তু ব্যবস্থাটা ছিল, আগের থেকেই ছিল, না হলে এর আউটকাম এরকমভাবে হয় না। কারণ ব্যাপক করাপশন পরীক্ষার মধ্যে, এই কথাগুলো কিন্তু আমরা শুনতে অভ্যস্ত হয়ে গেছিলাম। আমরা এর মধ্যে ঢুকতে পারি না, কারণ ঢোকার কোনো পদ্ধতি আমাদের জানা নেই। এটা সরকার পারে, কিন্তু ছেলেগুলোর রেজাল্ট পাস করছে, এটা বৈষ্ণবেরও খুব খারাপ লাগবে যে একটা ছেলে ফেল করলো, তাকে 5 লাখ টাকার বিনিময়ে তাকে ফার্স্ট করা হলো। এটা নিয়মিত প্র্যাকটিসে দাঁড়িয়েছিল আরজি করের, এবং তার মূল নেতা ছিলেন তার কলেজের প্রিন্সিপাল, এবং সেখানে তিনি বাকি যা যা রেকেট বসিয়েছিলেন
তাকে লোকে ভয় পেত, শুধু একটা কলেজে না, কিন্তু সেই লোকটির সমস্ত কলেজগুলিতে, মেডিকেল কলেজগুলিতে তার অবাধ যাতায়াত ছিল এবং তার কতগুলি এজেন্ট ছিল। সেই এজেন্টের মধ্যে দুর্ভাগ্যজনক যে আমাদের শাসক দলের ছাত্ররাও রয়েছে কিছু, যারা তার সাথে এই রেকেটের মধ্যে যুক্ত হয়ে গেছে। এবং সত্যি সত্যি আরেকটা কথা বললেন বৈষ্ণববাবু, আমি বলছি সেটাও আমার খারাপই লাগছে, যে প্র্যাকটিক্যালি আমাদের যদি 4টে স্তম্ভ হয়, যে লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি এবং প্রেস, 4টের মধ্যে প্রেস ছাড়া বাকি 3টে, আমি সুপ্রিম কোর্টকেও বলছি যে এখনও কিছু সিদ্ধান্ত হলো না, চট করে তারা রিকোয়েস্ট করলেন, আর সুপ্রিম কোর্টের রিকোয়েস্ট মানে শুড, এটাই হচ্ছে ব্যাপার, যে রিকোয়েস্টিং মানে ইউ শুড পারফর্ম, এটাই হচ্ছে আসল মানে। এটা বৈষ্ণববাবু আমার থেকে ভালোই জানেন। কাজে এটা সরকারের ক্ষেত্রেও সত্যি, এটা যখন কোর্ট ভার্ডিক্ট দেয় তখনও কিন্তু একই কথা। আমি একটা জিনিস দেখলাম, শুভেন্দু অধিকারী, এখানে দীপঙ্কর আছেন বিজেপির তরফ থেকে, শুভেন্দু অধিকারী হঠাৎ করে মাঠে নামলেন এবং তিনি রীতিমতো বিভিন্ন চিকিৎসকের নাম করে করে এ ওই করছে, ও তাই করছে, ও সেই করছে। আমার প্রশ্ন যে এই সমস্ত তথ্যগুলোকে বিজেপির হাতে আগেই ছিল দীপঙ্কর, তাহলে আপনারা এতদিন চুপ করেছিলেন, অপেক্ষা করছিলেন কারুর একটা মৃত্যু হবে, কাউকে ধর্ষণ করা হবে, তারপর আপনারা কথা বলবেন? দেখুন পার্থদা, আজকের এই আলোচনাটা খুবই গুরুগম্ভীর এবং তার প্রাসঙ্গিকতাও যথেষ্ট। সেই জন্য আপনি যেটা শুরু করেছিলেন প্রথমে, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মারা যাওয়ার দিন র্যালি হচ্ছিল, সেক্ষেত্রে গিয়ে বামপন্থীরা নেতৃত্ব দিল, আপনার এই কথাটাকে সবার আগে আমি অপোজ করছি। কারণ সবার আগে ওই ঘটনাটা জানার পরেই অগ্নিমিত্রা পাল এবং আমাদের কৌস্তব বাগচি তারা আরজি করের সামনে যায় এবং তারা পুলিশের সাথে দস্তাবেজ হয় এবং তাদেরকে গ্রেপ্তারও করে, তারপরে মিডিয়ার সাথেই সেখানে ছিল এবং তারপর থেকে আজকের ঘটনাটা জানা যাচ্ছে। আর সবার আগে ওখানে বিজেপি উপস্থিত হয়েছিল। আপনার কারেকশন এটা করে দিলাম। দ্বিতীয় হচ্ছে গিয়ে যে সত্যি সত্যি তো হাজার হাজার ডাক্তাররা নিরাপদে আছেন কি নেই, আজকে হাজার হাজার বিজেপির কাছেও অন্য রাজনৈতিক দলগুলোর মতো ইওর পোরশন অফ কেক ইজ ইম্পর্টেন্ট, নট জাস্টিস। না, আপনি যেটা বললেন পার্থদা, দিস ইজ নট রাইট। আপনি বললেন যে না, আপনি আমার কাছে থাকা খবরের ভিত্তিতে বলেছি, and this is not a platform to argue on that. আমি এটা নিয়ে আর আলোচনা চাই না। কারেকশন করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার জায়গা থেকে আপনি যেটা জানেন সেটা বলেছেন। I am not taking it as a correction. আপনার কাছ থেকে আপনি যা জানেন আপনি সেটা বলেছেন। Okay, as information granted. ঠিক আছে, সেটাই আমি বললাম যে আমরা এখানে আগে গেছি। দ্বিতীয় হচ্ছে যে এই যে এত হাজারের মধ্যে সত্যি সত্যি লোকনাথ নামে একজন সই করে 10,000 20,000 তারা তাদের বক্তব্য তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো একজন মুখ্যমন্ত্রী তো 2 কোটি 2.5 কোটি লোকের বেশি মানুষের প্রতিনিধিত্ব করেন, তাহলে কি তিনি সবার নয়, সবার মুখ্যমন্ত্রী নয়? আসলে এটা হচ্ছে গিয়ে একটা বলার কথা, বৈশাখা হয়তো বলেছেন। দীপঙ্কর, আপনার কাছে দ্বিতীয় আমার প্রশ্ন কথা ছিল, আপনার প্রশ্ন, স্বাস্থ্য শিক্ষা, মেডিকেল এডুকেশন তলানিতে গিয়ে ঠেকেছে। এরকম করাপশন যেখানে পয়সা দিয়ে পাস করা যায়, পয়সা দিলে পরীক্ষার হলে ল্যাপটপ খুলে ChatGPT খুলে লেখা যায়, পার্থদা আপনারা জানতেন? আমরা জানতাম কিনা, আপনি যেটা প্রশ্নটা সরি করেছেন সেটা বলা উচিত, যে ডাক্তারদের ফোন করে ভয় দেখানো হচ্ছে কিনা। আপনি জানেন মেডিকেলের যে অ্যাসিস্ট্যান্ট আরজি করে যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন, তিনি কোর্টে গিয়ে বলেছেন যে আমাকে ফোন করে ভয় দেখানো হচ্ছে। এবং অনেক ডাক্তাররা যারা স্বাস্থ্য ভবন, ডেপুটি সুপার এবং যারা স্বাস্থ্য ভবনে ডাক্তাররা অভিযান করেছেন, তারা তাদের স্লোগানে বলছেন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট সিকিউরিটি, অর্থাৎ তাদেরকেও ফোন করে থ্রেট করা হচ্ছে এই জায়গাটায়। এবার আমরা জানতাম কিনা, বিজেপি জানলা বলতে কিনা, এটা তো বিষয় নয়। বিষয়টা হচ্ছে আমরা জানার চেষ্টা করেছি, এই দুর্নীতিটা হচ্ছে, জানার চেষ্টাটা আমরা করেছি বলেই আপনাদের সামনে আমরা মুখ ফুটে বলতে পারছি যে এই ডাক্তার জড়িত। কারণ যিনি ডেপুটি সুপার ছিলেন তিনি কিন্তু স্বাভাবিকভাবেই তার হয়ে যে কেস লড়ছে সে কিন্তু আমাদের একজন মুখপাত্র হিসেবে লড়ছে এবং সেও কোর্টে গিয়ে দাবি জানাচ্ছে যে ঘটনাটা ঘটেছে তার নিরাপত্তা দেওয়ার জন্য যেতে বলেছে। আমরা একজন বা দুজনের কথা বলছি। আমি কয়েকটা স্পেসিফিক পয়েন্ট বলতে চাই। দেখুন, আমি দীপঙ্কর আবার বলছি, এই বিষয় নিয়ে আমরা গত 12-13 দিন ধরে একটানা কথা বলছি এবং একই বিষয় বারবার অনেক সময় এই টেবিলে ফিরে আসছে, যা হয় এটা হওয়া অস্বাভাবিক কিছু না। কিন্তু আমি কিছু নতুন জিনিস, তাও আমি নতুন বলবো না, কারণ গত সপ্তাহে শনিবারও আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু তারপরে কিছু অথেন্টিক ডকুমেন্ট আমার কাছে এসে পৌঁছেছে। অথেন্টিক আমি এই জন্য বলছি যে এটা, আমি যে এখন ডকুমেন্টের কথা বলছি, এটা প্রেস রিলিজ হিসেবে সামনে নিয়ে এসেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার। এবং তারা যখন প্রেস রিলিজ করছেন তখন সেখানে বোঝা যাচ্ছে যে তারা কিছু দাবিও জানিয়েছেন। সেগুলো আমি আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সেই বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসবো। কিন্তু আমি
এই প্রেস রিলিজে কতগুলো ঘটনার কথা উল্লেখ করা আছে। এখানে ডক্টর রয় আছেন, তিনিও রাজ্যের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য শিক্ষার সঙ্গে যুক্ত, এবং আমার ধারণা কিভাবে পরীক্ষা হয়, কোন কলেজে কোন জায়গায় কি ফাঁকফোকর আছে, কিছু খবর হয়তো ওনার কানেও আছে। ডক্টর রয় এবং বৈশ্বনাথ বাবু, আপনি এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, একটা কথা এই প্রেস রিলিজে লেখা আছে, আমরা এটা শুনে আশ্চর্য হয়ে যাই যে অন্যায় আবদার না মানায় দক্ষিণবঙ্গের একজন অধ্যক্ষাকে, অর্থাৎ তিনি একজন ফিমেল ডক্টর, একজন অধ্যক্ষাকে তৎকালীন এক পোস্ট গ্রাজুয়েট ছাত্র, যিনি একটি বিশেষ গোষ্ঠীর অর্থাৎ উত্তরবঙ্গ লবির অন্তর্ভুক্ত এবং বর্তমানে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের পেনাল ও এথিক্যাল কমিটির সদস্য, সেই আমি নাম বলছি না, যদিও প্রেস রিলিজের নাম লেখা আছে, আমার কোনো দায় নেই, কিন্তু তারপরেও আমি নাম বলছি না, তিনি ফোন করে হুমকি দিয়ে অধ্যক্ষকে বলেন, তোর ছেলে মেয়ে কি করে বাইরে বের হয় দেখে নেব। ফোন রাখার আগে অধ্যক্ষকে সেই ছাত্র বলে, ইউ আর আ বাস্টার্ড, লেখা আছে, আমি প্রেস রিলিজ থেকে পড়ছি। আমাদের প্রশ্ন, যদি একটি মেডিকেল কলেজের অধ্যক্ষাই তার কর্মক্ষেত্রে সুরক্ষিত না হন, তাহলে আমরা জাস্টিস কিভাবে আশা করব? এটা এইভাবেই ঘটেছে, মানে এই ধরনের ঘটনা ঘটছে রাজ্যের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থায়, মানে স্বাস্থ্য শিক্ষা মেডিকেল এডুকেশন সিস্টেমে? ডক্টর রয়। হ্যাঁ, এটা আমি শুনেছি, এই ঘটনা আমি শুনেছি, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনাও হয়েছে বিভিন্নবার, তো আমরা নিজেদের মধ্যে আমরা এটা শুনেছি, এটা হয়েছে। না ডক্টর রায়, আমার একটুখানি ডিটেল দরকার। ওই অধ্যক্ষাকে এই ভাষায় একজন পোস্ট গ্রাজুয়েট ছাত্র, একজন প্রিন্সিপালকে এই ভাষায় কথা বলছেন কেন, এবং কিসের জোরে? যে অশুভ শক্তিকে চিকিৎসকরা ভয় পাচ্ছেন, এটা কি সেই শক্তির জোর? দেখুন, কে এই ভাষায় কোনো ডাক্তার স্টুডেন্ট সে তার প্রিন্সিপালের সঙ্গে এই ভাষায় কথা বলতে পারে, আমি কোনোদিনও ভাবতে পারি না। আমি এরকম ধরনের শব্দ কোনোদিনও আমার কোনো স্টুডেন্টও আমাকে বলেন, বা কোনো টিচারকে কোনো স্টুডেন্টকে এভাবে কথা বলতে পারে, অন্তত মেডিকেল এডুকেশনের। আমি 1998 সাল থেকে ডাক্তারিতে ঢুকেছি, আমি জীবনে শুনিনি এরকম। কিন্তু এরকম প্রতিনিয়ত এরকম ধরনের শব্দ বন্ধ কিছু লোকজন দিচ্ছে এবং সেগুলো শোনা যাচ্ছে, এবং তার কমপ্লেন বোধহয় করা হয়েছিল, কিন্তু তার বোধহয় কোনো প্রতিকারও হয়নি। তাহলে ডক্টর রয়, এই প্রশ্নটা আসে যে কোত্থেকে এই শক্তি, এই সাপোর্ট ওই মেডিকেল পোস্ট গ্রাজুয়েট ছাত্র পায়? এটা কি সেই অশুভ শক্তি? এই যে উত্তরবঙ্গ লবির কথা বলা হচ্ছে, ডক্টর রয়, আমি যতদূর জানি আপনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছাত্র ছিলেন, এই উত্তরবঙ্গ লবিটা কি? তারাই কি এই শক্তির উৎস? আর তারাই বা এই শক্তি পাচ্ছে কোত্থেকে? দেখুন, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ইজ ইকুয়াল টু উত্তরবঙ্গ লবি নয়, এবং উত্তরবঙ্গ লবি বলে যদি কিছু থাকে তার মধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নেই, এটা আপনাকে আমি হলফ করে বলতে পারি। অন্তত 99% উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছাত্রদের পার্ট, এক্স স্টুডেন্টদের পার্ট হিসেবে বলতে পারি। এখন 1% লোক আরো একজন বিশিষ্ট চিকিৎসক আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন, ডক্টর মানস গুপ্তা। আপনি কি আমার কথা শুনতে উত্তরবঙ্গ পাচ্ছেন? মেডিকেল কলেজের এক্স স্টুডেন্টরা নেবে না। ডক্টর গুমটা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কোথাও একটা টেকনিক্যাল অসুবিধা হচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা ওনাকে কানেক্ট করে নেব। আমি বৈশানার আপনার কাছে ফিরে আসি। আমি দেখলাম আপনি নীরব হয়ে শুনছেন। একটা এডুকেশন সিস্টেমে, যেটা মেডিকেল এডুকেশন, যেখান থেকে চিকিৎসা বিজ্ঞান পাশ করে একজন বেরিয়ে চিকিৎসক হবে, সেখানে একজন ছাত্র একজন প্রিন্সিপালকে এই ভাষায় বলেন, এবং তারপর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না, কারণ ওই ছাত্র ওই অমিত শক্তিশালী অশুভ শক্তির অংশ। প্রথমত আমি একটা কথা বলবো, যে ছাত্র এই ভাষা ব্যবহার করেন সেই ছাত্রকে সমর্থন করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু একটা কথা আমি মনে করি, যারা মেডিকেল স্টুডেন্ট হন তাদেরকে কিন্তু অনেক বড় পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্সের মতো একটা এক্সামিনেশান দিয়ে উত্তীর্ণ হয়ে মেডিকেলে ভর্তি হতে হয়। ক্যাপিটেশন ফিস দিয়ে যারা ভর্তি হন আমি তাদের কথা বলছি না, কিন্তু যারা মেধাবী প্রকৃত অর্থে, সেই আমি তো সবসময় মেধাকে প্রাধান্য দেবো, তো মেধাকে প্রাধান্য দিয়ে সেই মেধাবী ছাত্র যদি অবক্ষয় হয় যে তিনি তার শিক্ষিকাকে বা তার যিনি প্রিন্সিপাল তাকে
এরকম একটা ভাষা প্রয়োগ করেন, এটা আমি একজন সুস্থ মানুষ হিসাবে এটা কখনোই সমর্থন আপনি এই করতে কথাটা পারবো বলছেন না। না যে যাদের প্রশ্রয় তারা এটা করতে পারছেন তাদেরকে অবিলম্বে অপসারণ করা উচিত, যেটা এই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেস রিলিজে দাবি করা হয়েছে। আপনি বলুন যে আপনি তাদের সঙ্গে একমত। না না, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে দাবি করলেই যে সেটা সব আর সবটাই তো শোনা কথা। উনি এক্ষুনি ডাক্তারবাবু বললেন আমার শোনা কথা, মানে যেটা এভিডেন্সে আমরা যেটুকু জানি, এভিডেন্সে শোনা কথাটা আর শোনা দেখাটা অন্যর মধ্যে একটা পার্থক্য আছে। একটা আপনাকে আমি বলছি যে আমি তো প্রথমে তো এই ঘটনাটা যে করেছে তাকে কন্ডেম করলাম, আর ডাক্তারদের condemn মধ্যে করছেন, এটা আমি জানি না, এখানে ডাক্তারদের মধ্যে শ্রীকুমার অনেক বাবু রকম- আছেন, ডাক্তার- বলছেন আর কন্ডেম করছেন, না, না, কিন্তু বলছেন আপনারা অভিযোগ করলেই সেটাকে সত্যি বলে মানতে হবে, এটাই বা কেমন না কথা? না, ডাক্তারদের মধ্যে একটা ঝগড়ার ব্যাপার আছে, যে আপনি নর্থ বেঙ্গল লবি বলছেন, ডাক্তারদের মধ্যে আবার নর্থ বেঙ্গল মানে যদি আমরা দক্ষিণবঙ্গের লোক অসুস্থ হয় তাহলে উত্তরবঙ্গের লোক কি তার চিকিৎসা করবে না? আপনি কি লাইনটা আর্গুমেন্টটা একটা অদ্ভুত লাইনে নিয়ে চলে গেলেন না? না, না, উত্তরবঙ্গ লবি এই শব্দটাকে আপনি আগে শুনেছেন? উত্তরবঙ্গ লবি তো আমি জানি নেই, আপনার কাছে আচ্ছা, দীপঙ্কর আপনি শুনেছেন উত্তরবঙ্গ লবি? নর্থ বেঙ্গল লবি আপনাদের এখানে আলোচনায় বা বিভিন্ন সময় সংবাদপত্র বা বিভিন্ন বিবৃতিতে উত্তরবঙ্গ লবি শুনেছি। এটা হচ্ছে ডাক্তারি press release, Indian Medical Association এর বেঙ্গল চ্যাপ্টার। আমি শুনেছি, সেটা তো আপনাকে বলছি। দ্বিতীয় কথা হচ্ছে কি যে যাদের প্রশ্রয় দেওয়া, এই জায়গাটি তো আসল জায়গা। কারণ আপনি দেখবেন বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সেই কলেজগুলোতে যতই প্রিন্সিপাল, মেডিকেলের স্টাফ বা ডাক্তাররা, প্রফেসররা থাকুক না কেন, সেখানে যিনি ডি গ্রুপের স্টাফ এবং রাজনৈতিক নেতা তার কর্তৃত্বের মাধ্যমে কলেজগুলো চলে। বৈষম্যের কন্ডেম করছেন, করে বলছেন যে এই কথাগুলো সত্যি, এটা কিভাবে বুঝবো? বৈশাখের এছাড়া কি বলার আছে? একজন উকিল হিসাবে, একজন এই তো। সমাজের ব্যক্তিত্ববান লোক হিসাবে তার এর থেকে কিছু বলার নেই। ব্যক্তিগতভাবে বৈষ্ণব চট্টোপাধ্যায় রাজ্য সেটা তো প্রশাসন বলতে হবে না। সক্রিয়ভাবে কিন্তু আজকে উত্তরবঙ্গ যে- লবির হয়ে কাজ আজকে- করছে, বৈষম্যের আজকে অভিযোগটা যে এখানে। এই জায়গাটায় দাঁড়াচ্ছে, সেই জন্যই যে প্রশ্রয় তাদের যেটা- দাপট, পার্থদা, চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের দাপটে। পার্থদা, জাস্ট 10 সেকেন্ড, যে প্রশ্রয় যারা দিচ্ছে, আপনার যে প্রশ্ন ছিল যে প্রশ্রয় যারা দিচ্ছে তাদেরকে ধরা হচ্ছে না কেন, আমাদেরও প্রশ্ন যে এই সমস্ত ঘটনা যারা মেডিকেল কলেজে ঘটাচ্ছে, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানে ঘটাচ্ছে, তাদের প্রশ্রয়দাতাদের কেন কিন্তু প্রশাসন উপযুক্ত শাস্তি দিচ্ছে না? তাহলে তো সমস্ত জায়গায় এই দুর্নীতিকে বন্ধ করা সম্ভব। আমি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরি। শ্রীকুমার বাবু, আপনাকে বলার জন্য আমি বড় সময় দিতে চাই। এখন আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরতে হবে। আমি এই বিষয়ের মধ্যে থাকবো। এই প্রেস রিলিজে আরো মারাত্মক সমস্ত অভিযোগ আছে, সেখানে উত্তরবঙ্গ লবির নাম একাধিক জায়গায় আছে, এবং একটু আগে ডক্টর রায় আমাদের বলেছেন যে উত্তরবঙ্গ থেকে পাশ করা মানেই উত্তরবঙ্গ লবি নয়, তার মানে উত্তরবঙ্গ লবি বলে কিছু একটা আছে, সেটা ডক্টর রায়ও এন্ডোর্স করেছেন। এবং এই উত্তরবঙ্গ লবি এতটাই শক্তিশালী, তাদেরকেই ভয় পাচ্ছেন এই জুনিয়র ডাক্তার, রেসিডেন্ট ডাক্তাররা। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে এই আলোচনায় ফিরছি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার। দেখছেন এই সময়ে আমাদের সঙ্গে আরও একজন বিশিষ্ট চিকিৎসক যোগ দিয়েছেন। একটু আগে আমরা কথা বলার চেষ্টা করছিলাম ডক্টর মানস গুমটার সঙ্গে। ডক্টর গুমটা, আমরা কথা বলছি একটা অশুভ শক্তি তার ডানা বিস্তার করে আছে রাজ্যের স্বাস্থ্য প্রশাসন, স্বাস্থ্য শিক্ষার ওপরে, এবং তারা এতটাই শক্তিশালী যে এই রাজ্যের কয়েক হাজার চিকিৎসক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে অ্যাপিল করে বলছেন আমরা নিরাপদ বোধ করছি না, নিরাপত্তার অভাব বোধ করছি। আমরা দেখছি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা প্রেস রিলিজ করে বলছে যে একজন ছাত্র, তিনি কলেজের একজন মহিলা প্রিন্সিপাল, তাকে বলছেন ইউ আর বাস্টার্ড, এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আমি এটার মধ্যে দেখতে পাচ্ছি পরীক্ষার আগেই ছাত্রদের হাতে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া, মোবাইল ল্যাপটপ নিয়ে পরীক্ষা দেওয়া, চ্যাট জিপিটি খুলে উত্তর লেখা। উত্তরবঙ্গের এক অধ্যক্ষ অভিযোগ করেন যে তার কলেজের একজন শিক্ষক চিকিৎসক পরীক্ষা শুরু হওয়ার আগেই ছাত্রদের কাছে প্রশ্নপত্র প্রিন্ট করে পৌঁছে দেন। এই গণটোকাটুকির প্রতিবাদ করতে গিয়ে উত্তরবঙ্গের আরেক কলেজের এক শিক্ষক চিকিৎসককে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কোপে পড়ে পরীক্ষা চলাকালীন তার ইনভিজিলেটর পদ থেকে অপসারণ করা হয়। অধ্যক্ষের উপর প্রবল চাপ সৃষ্টি করে তাকে পরীক্ষক পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। কি চলছে? এগুলো কি সত্যি ডক্টর গুমটা? দেখুন, আমি দুটো কথা আগে বলে নিই। সেটা হচ্ছে চিকিৎসক সমাজের পক্ষ থেকে প্রথম কথা যে ন্যায় বিচারের দাবিতে তিলোত্তমার এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড, তার ন্যায় বিচারের দাবিতে চিকিৎসক সমাজ, জুনিয়র ডাক্তার তারা আন্দোলনের পথে, এবং তারা পথের রাস্তায় প্রতিদিন আছড়ে পড়ছে জনরোষ।
এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন যদি বলেন, এটা সমস্ত চিকিৎসকের একটা মাদার অর্গানাইজেশন। নানা অর্গানাইজেশন থাকতে পারে, কোনো রাজনৈতিক দলের সঙ্গে কারো কারো সংস্রব আছে, কারো কারো নেই, নানা রকম ভাবে আছে, কিন্তু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হচ্ছে সারা ভারতবর্ষব্যাপী একটি সংগঠন। এবং তার থেকে যখন এরকম একটা লিখিত ভাবে প্রেস রিলিজ করা হয়েছে, তার মধ্যে অবশ্যই বাস্তবতা আছে বলেই আমাদের ধারণা। এবং যে অভিযোগগুলো করা হয়েছে, এই অভিযোগগুলো এখনকার অভিযোগ নয়, এই অভিযোগগুলো গত 2 বছর 3 বছর ধরে ধারাবাহিকভাবে আমরা শুনেছি, ধারাবাহিকভাবে নানা মিডিয়াতে এসেছে। কিন্তু দুঃখের বিষয়, ক্রোধের বিষয়, রাগের বিষয় এইটা, এতদিন কিন্তু সবাই চুপচাপ বসেছিল। যখন ওই আরজি করের মানে প্রাক্তন অধ্যক্ষ, তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠেছে, যেটা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে গোলমাল হচ্ছে, বাইরে চলে যাচ্ছে, টেন্ডার নিয়ে মানে বাইরে চলে যাচ্ছে, টেন্ডার নিয়ে স্বজন পোষণ হচ্ছে, এরকম অসংখ্য অভিযোগ যখন উঠছিল, তখন স্বাস্থ্য দপ্তর কিন্তু চুপ করে বসেছিল। এখন যখন সবাই বিপদে পড়েছে, তখন সিট গঠন হলো। আমাদের প্রশ্ন, এই সিট কেন আগে গঠন হয়নি? কেন এই অভিযোগগুলো তদন্ত হয়নি? কেন ইউনিভার্সিটির যে প্রাক্তন ভিসি ছিলেন, তাকেই আবার আরজি করের প্রিন্সিপাল হিসেবে আজকে যখন আইএম এর অভিযোগ পাচ্ছি যে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাটা পুরো ভেঙে পড়েছে, সেখানে পয়সা দিলে পাস করা যায়, সাদা খাতা জমা দিয়েও চ্যাট জিপিটি খুলে লেখা যায়, সেখানে শুধুমাত্র সিবিআই কে বলা হয়েছে আরজি করে আর্থিক দুর্নীতি। আমি আবার শ্রীকুমার বাবু আপনার কাছে ফিরে আসি এবার। তাহলে তো এই নিয়েও পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হওয়া উচিত, যে শিক্ষা ব্যবস্থাটা কি অবস্থা মেডিকেল কলেজগুলোতে, এবং এখানে যে দুর্নীতি, সেই দুর্নীতিরও তদন্ত হওয়া উচিত, এবং তাও সিবিআইয়েরই করা উচিত নাকি? আমি এর আগে খানিকক্ষণ আলোচনা চলছিল, তো আমি দুটো পয়েন্ট একটু বলে নেওয়া দরকার। এক হচ্ছে রেজাল্ট ম্যানিপুলেশন, একটা মেজর পয়েন্ট, এবং সেটা আমরা সবাই শুনতে অভ্যস্ত, কিন্তু আমাদের মতো যারা রাজনীতির লোক, তাদের কাছে সরাসরি এর কোনো প্রমাণ থাকে না, আর তার দলিলও কিছু পায় না। যারা পেতে পারতো তারা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, যারা এতদিনে একটা ঘটনাকে কেন্দ্র করে মুখ খুললেন, এবার তাদেরকে ধন্যবাদ যে দেরি হলেও তারা মুখটা খুলেছেন। উত্তরবঙ্গ লবি কারা রয়েছেন, কি কি নাম আমার জানা নেই, আমি একদম উত্তরবঙ্গের লোক, কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এটা বড় ভদ্র মেডিকেল কলেজ, সেখানে চুরি হয় কি হয় না সেটা আমার জানা নেই, কিন্তু সেটা আইএমএ ঠিক করবে। কিন্তু কলেজটা অত্যন্ত ভদ্র কলেজ, এখানে কাউকে ভয় দেখিয়ে ওই ওয়েস্ট মেটেরিয়াল বিক্রি করা, জোর করে টেন্ডার করা, এইসব ঘটনা আমার যদ্দূর জানা আছে যেগুলো হয় না। 3 নম্বর কথা, আমাদের ওই 25,000 ডক্টর যারা রিপ্রেজেন্ট করলেন, বৈষ্ণববাবু খুব ভালো করে জানেন, যে অ্যাসোসিয়েশনকে, যে 25,000 ডক্টরকে রিপ্রেজেন্ট করলেন, যে লয়ার, সেই 25,000-এর যে অ্যাসোসিয়েশন, তা সেখানে একটা মোটামুটি একটা মিটিং না করে কেউ কখনো দাখিল করে দিতে পারবেন না যে তিনি 25,000-কে রিপ্রেজেন্ট করছেন। এটা হয় না, এটা জাস্ট বেআইনি। সব কিছু জেনেও, আরে আইন ব্যবসার সঙ্গে যুক্ত আজকে থেকে নয়, বৈষ্ণবের বহুদিনের পুরনো আইনজীবী, এত কিছু জেনেও বলেছেন। আপনি বৈষ্ণবের কাছ থেকে জেনে নিন, কত হাজার বললে ওর আপত্তি নেই, 25,000-এ আপত্তি আছে বলেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে টেন্ডার এবং মেডিকেল ওয়েস্ট, এইগুলো সম্পর্কে তো প্রায়ই ধরে নেওয়া হয়েছিল যে এটা কোনো আলোচনার বিষয়বস্তু নয়, কারণ এটা হবেই। আচ্ছা, একটা কথা, আমাদের যেহেতু সময়টা খুব লিমিটেড, আমি ওই জন্য ফোকাসে রাখতে চাই। আপনি আমাকে একটা জিনিস বলুন, একটা ধর্ষণের ঘটনা এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এর পেছনে একজন না একাধিক, এই ব্যাপারটা এখনো পরিষ্কার নয়, কিন্তু স্বয়ং হরিশ সালভেকে আমি দেখলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে, তিনি বলছেন যে ঘটনাস্থল ট্যাম্পার করা হয়েছে, এবং অনেক বিষয়ে বারবার করে কপিল সিবাল প্রতিবাদ করে উঠছিলেন, এই পয়েন্টে তিনি চুপ ছিলেন। হ্যাঁ, এখন এটা যদি হয় যে ঘটনাস্থল ট্যাম্পার করা হয়েছে, সিবিআই এতদিন ধরে চেষ্টা করেও কাউকে বা কোনো মানে গ্রুপ অফ পিপলকে ফিক্স করার জন্য কোনো এভিডেন্স পাচ্ছে না, এবার তাদেরকে তো এভিডেন্স বেসড ইনভেস্টিগেশন করতে হবে। এভিডেন্স না পেলে শুধু আবেগের বসে 4টে লোককে অ্যারেস্ট করে লাভ নেই, তাদেরকে অ্যারেস্ট করে রাখাও যাবে না। তাহলে এই কেসে, এই মামলায় এতদিনে যে প্রোগ্রেস হয়নি, তার মানে এখানে প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা কম, কারণ কিছু পাচ্ছে না সিবিআই, এভিডেন্সগুলোকে ডিস্ট্রয় করা হয়েছে। না, ডিস্ট্রয় করা হয়েছে, এটাকে ড্যামেজ করা হয়েছে, তার ফলে ডিলেড হয়েছে। না, এটা তো অভিযোগ, আপনি তো প্রমাণ করতে পারবেন না ড্যামেজ করা হয়েছে, আপনার কাছে এভিডেন্স নেই। না, হয়ে যাবে, নারকোটিক কেস শুরু। এই পয়েন্টটাই আমি এই পয়েন্টটাই আসতে চাই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই দুর্নীতির অভিযোগ তদন্ত করবে। এইটা যদি সিবিআই এর হাতে আসে, তাহলে সিবিআই এর পক্ষে এই নেটওয়ার্ক, এই নেক্সাস, এই আনহোলি যে পাওয়ার হাউস, তার ভেতরে ঢোকার এবং এটাকে ডিস্ট্রয় করার চান্স আছে।
এ তো এইভাবে বলা তো আমার পক্ষে খুব মুশকিল, কিন্তু একটা কথা ডেফিনেট করে যে সিবিআই এখন যখন শুরু করেছে নার্কোটিক টেস্ট করে, যদিও ওটাকে হাইকোর্ট মেনে নেয় না, যে যা বললো সেটাই প্রুফ হিসেবে নয়, কিন্তু তাহলেও ঘটনাটাকে রিকনস্ট্রাক্ট করা যায় এবং তাতে এরা ধরা পড়বে। একসাথে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এই যে পুরনো প্রিন্সিপাল, আমি তার নাম করতে চাই না, তো সেই মানুষটার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যখন তদন্ত করছে, একই সাথে সিবিআই এর এই নার্কোটিক টেস্ট কিন্তু আমি বলছি খানিকটা এগিয়ে দেবে। ফরেন্সিকের অনেক কিছু মেটেরিয়াল এরা ড্যামেজ করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সে কোর্টও বলছে, সে লয়াররাও বলছেন, এটা সাধারণ মানুষ পর্যন্ত বুঝতে পারে। কিন্তু এখানে ডক্টর রয় আছেন, তিনি একটু আগে বলছিলেন যে কয়েকটা পেপার ফরেন্সিকের সবাইকেই পড়তে হয় এমবিবিএস করার জন্য। ডক্টর রয়, আমি যদি বলি যে এই 2 সপ্তাহ বা সিবিআই এর হাতে কেসটা প্রায় বোধহয় 9 দিন হয়ে গেল, হিসেব কম বেশি হতে পারে 1-2 দিন, কিন্তু এই কদিনে যে সিবিআই খুব একটা এগোতে পেরেছে এটা মনে হচ্ছে না। ফলে অ্যারেস্ট ওই একই থেকে গেছে। সিবিআই এমন কিছু ডেটা সুপ্রিম কোর্টেও জমা দেয়নি, অন্তত আলোচনা হয়নি। এটার কি প্রধান কারণ যে স্পেসিফিক যে ডেটাগুলো দরকার সেই ডেটাগুলো এমনভাবে এবং প্রফেশনালি ডিস্ট্রয় করা হয়েছে যে সিবিআই কিছু পাচ্ছে না? ক্যামেরাগুলো আমি অবশ্যই বৈষ্ণব, আপনি তো বলবেন, আমি একটু ডক্টর রায়ের কাছ থেকে একটু জেনে চলে গেল, সিসিটিভি ক্যামেরা পর্যন্ত নেই, এ তো এক অদ্ভুত ব্যাপার। ডক্টর রয়, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, বলা, দেখুন, এটা তো ক্রিমিনাল ইনভেস্টিগেশন কিন্তু আমরা পড়ি না। আমরা যেটা পড়ি সেটা হচ্ছে ফরেন্সিক সায়েন্স, কিন্তু ক্রিমিনাল ইনভেস্টিগেশন কিন্তু আমরা জানি না কিভাবে করতে হয়। তো এখনো যদি কিছু না বলতে পারে তাহলে আর কবে বলবে জানি না, কত সময় আর নেবে। একটা ছোট জায়গার মধ্যে হয়েছে ঘটনাটা, অনেকটা এরিয়া জুড়েও হয়নি, 2-3টে ঘরের মধ্যেই যা হওয়ার হয়েছে, এবং সেখানে যা এভিডেন্স আছে বা ভিডিও এভিডেন্স যদি কিছু পরবর্তীকালে ছবি তুলে থাকে সেগুলো দেখে তাদেরকে খুঁজে বার করতে হবে। এবার যদি কেউ সেটা টেম্পার করে থাকে এবং সেটা যদি প্রুভ হয়, তার তো আবার সাজা আছে, সেদিকে তো অন্যদিকে যাবে। আর কিন্তু যদি রিলেট না করতে পারে, ধরুন 1 জন 2 জন 3 জন 4 জনকে পাওয়া গেল যে যারা এই কাণ্ডটি ঘটিয়েছে, তো তাদেরকে তো রিলেট করতে হবে, তাকে উইথ এভিডেন্স রিলেট করতে হবে, না হলে তো সে তো কোর্টে গিয়ে 2 দিন পরে তাকে বলবে যে অকারণে তাকে ধরা হয়েছে। তো এগুলোর মানে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এভিডেন্স, শুধু সার্কামস্টেন্সিয়ালি কিভাবে করবে জানি না আমরা। আর পোস্টমর্টেমটা অ্যানালিসিস করাটা খুব ইম্পর্টেন্ট। পোস্টমর্টেমের মেটেরিয়ালটা পেয়েছে, সেই মেটেরিয়ালটা কখন ফরেন্সিক ল্যাবে গেছে, সেখান থেকে ফরেন্সিক ল্যাব কিছু দিল কিনা সেই ইনফরমেশনটা, বা ধরুন সেই পোস্টমর্টেমের জিনিসটা মেটেরিয়ালটা পোস্টমর্টেম থেকে ফরেন্সিক ল্যাবে যেতে হয়তো দেরি হয়ে গেছে কিনা, এগুলোও দেখতে হবে। এগুলো নিশ্চয়ই ওরা দেখছে। এগুলো তো কিন্তু আমি ডক্টর রায় যে জায়গাটা যে পয়েন্টটা থেকে প্রশ্নটা করছি, আজকে নিয়ে 7 দিন হয়ে গেল সিবিআই দপ্তরে সকালবেলা সন্দীপ ঘোষ ঢুকছে আর সন্ধ্যেবেলা একটু রাতের দিকে বাড়ি চলে যাচ্ছে। প্রত্যেক দিনই আলোচনা হচ্ছে আজকে হয়তো সিবিআই ওকে অ্যারেস্ট করবে, কিন্তু অ্যারেস্টও করছে না। ফলে বোঝাই যাচ্ছে যে সিবিআই এর হাতে সেরকম কোনো কিছু নিশ্চয়ই নেই যার বেসিসে সিবিআই ওকে অ্যারেস্ট করবে। এখন নার্কো টেস্টের কথা বা এই নার্কোটিক না পলিগ্রাফ টেস্টের কথা বলা হয়েছে, একটা পয়েন্ট যেটা নতুন অ্যাড হয়েছে সেটা আজকে হাইকোর্ট বলেছে, সিঙ্গেল বেঞ্চ বলেছে যে দুর্নীতির অভিযোগ যা আছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেটাও সিবিআই তদন্ত করবে। ওনাকে তো প্রাইম সাসপেক্ট অফ মার্ডারার এরম তো নন উনি, তো ওনাকে অ্যারেস্ট করার ব্যাপারটা তো আলাদা। ওনার কাছ থেকে হয়তো ইনফরমেশন গ্যাদার করছে, সেটাও হতে পারে, বা ক্রস চেক করছে। তো এগুলো তো ক্রিমিনাল প্রসিডিং কিভাবে এগোবে সিবিআই আমরা তো বলতে পারবো না। কেন বারবার ডাকছে, ডেকে বসিয়ে রাখছে, হয়তো কিছু জিজ্ঞেসও করছে না, সেটাও হতে পারে। এগুলো বলা খুব মুশকিল, এগুলো ওখানে কি হচ্ছে সেটা ওরাই জানে। ডক্টর গুমটা, আপনি কিছু বলতে চাইছেন? হ্যাঁ, আমি বলতে চাইছিলাম আমার না কয়েকটা বেসিক প্রশ্ন আছে যে যারা মানে আমরা আলোচনায় যারা আছি তাদের মধ্যে আলোচনাটাকে বিক্ষিপ্ত না করে যে অনেকগুলো প্রশ্ন চিকিৎসক সমাজ, সাধারণ মানুষ, জুনিয়র ডাক্তার তারা করেছে। সেটা হচ্ছে যে কারা সেদিনকে এই ঘটনাক্রম ঘটার পর বা তারা খবর দিল যে আপনার সন্তান আত্মহত্যা করেছেন, তারপর কারা সিদ্ধান্ত নিল, কোন কোন আধিকারিক ছিল, পুলিশ আধিকারিক বা সাধারণ স্বাস্থ্য আধিকারিক, যে যারা পোস্টমর্টেম রিপোর্ট আপলোডেড হয়ে যাওয়ার পরও 11:55-তে এফআইআর লঞ্চ করলো,
আমাদের প্রশ্ন হচ্ছে এটাই যে কারা যে ও সেদিনকে তার পরের দিনই ওই ডিপার্টমেন্টের ওই ছোট ডিপার্টমেন্টের দেয়ালগুলোকে ভেঙে বাথরুম এবং সন্নিহিত ঘরগুলোকে ভেঙে অর্ডার দিয়েছিল। এবং আমাদের এটাও আমাদের প্রশ্ন যে কারা সেদিনকে ওই আরজিকরের সমস্ত এভিডেন্স মুছে ফেলার জন্য বা ডিস্ট্রয় করবার জন্য সেদিনকে গিয়ে হামলা চালিয়েছিল। অদ্ভুত ব্যাপার যে একটা প্রশ্নেরও কিন্তু উত্তর আমরা পাইনি। ফলে এটা ঠিক মানুষের মধ্যে হতাশা জন্মাচ্ছে, চিকিৎসকদের মধ্যে মানুষের মধ্যে ক্রোধ বাড়ছে, ক্ষোভ বাড়ছে, এবং সেই ক্রোধ এবং ক্ষোভ কিন্তু সামনের দিনে রাস্তাতে আছড়ে পড়বে। কোথাও যদি একটা ইনভেস্টিগেশন এর কোনো জায়গায় যদি সেটা কিছু দেখুন, না পাওয়া ক্ষোভ যায়, মানুষের এবং মধ্যে যদি বাড়ছে, কোথাও চিকিৎসকদের কোনো মধ্যে progress বাড়ছে, হচ্ছে সেটা বলে তাদের আমরা সঙ্গে কথা জানতে বললে পারি, কিছু কিছু তাহলে বোঝা যাচ্ছে। চিকিৎসক কিন্তু সমাজ সিবিআই এর বা আধিকারিকদের প্রশ্ন করলে তারা হয়তো বলবেন যে আমাদের দায়িত্ব তো মানুষের ক্ষোভ নিরসন করা নয়, আমাদের দায়িত্ব এই অপরাধের পেছনে কারা আছে তাদের খুঁজে বার করা, এবং আমরা যেভাবে জানি সেভাবে করছি। বৈশানার আমার প্রশ্ন হচ্ছে যে খুনের ঘটনার তদন্তের পাশাপাশি বা ধর্ষণের ঘটনার তদন্তের পাশাপাশি এবার সিবিআই তদন্ত করবে সন্দীপ ঘোষের কি কি দুর্নীতি আছে, তিনি কি কি ওখানে দুর্নীতি করেছেন। দেখুন, আমি আপনাকে শুধু হেল্প করার জন্য বলছি, খাদ্য, শিক্ষা, এই দুটো দপ্তরের মন্ত্রীদের আমি জেলে দেখছি, এখন শুরু হলো স্বাস্থ্য। তো আপনি তো অনেক কিছুই বলছেন, অনেকক্ষণ ধরে বলছেন, ওনারা দুজন ডাক্তারবাবু তারাও বলছেন। আমি একটা কথা বলি, সিবিআইকে যে এত গ্লোরিফাই করছেন, সিবিআই ইনভেস্টিগেশনে ভারতবর্ষের আপনি ট্র্যাক রেকর্ডটা একটু দেখে নিন। রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ চুরি হয়েছে, সারদা মামলা 2014 সালে স্টার্ট হয়েছে, 2024 সালের এটা আগস্ট মাস হয়ে গেল, এখনো ফাইনাল ফর্মে চার্জ দিতে পারিনি। আপনি নেতাই হত্যাকাণ্ডে অনুজ পাণ্ডে, ডালিম পাণ্ডেকে রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছে, সিবিআই করতে পারেনি। আপনি জানেন তাপসী মালিককে যে কেন ওল্ড আর্গুমেন্ট কেন, আপনি সিবিআই এর সাকসেস রেটটা দেখবেন না, আর ক্যালকাটা পুলিশকে আপনি পাশে আপনি কি রেখে বলতে চাইছেন সিবিআই কে দেওয়া উচিত হয়নি? সিবিআই তো আজ পর্যন্ত পানিশমেন্ট করানোর মতো ক্ষমতাই নেই, এরা তো কোনো মামলাই প্রমাণ করতে পারে না। আজকে সিবিআই হচ্ছে, তো সিবিআই বার করুক না। আমরা তো বলছি অপরাধীদের সাজা, শাস্তি, ফাঁসি চাই। তৃণমূল কংগ্রেস বারবার দাবি করছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার দাবি করছে, এবং তাতে যদি কেউ কোনো জায়গায় যুক্ত থাকে কাউকে ছাড়া হবে না। তা আপনারা যদি জোর করে সমস্ত ঘটনাটা এরকম একটা পারসেপশন, একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন যে তৃণমূল কংগ্রেস কারোটা কনসিল করছে, তৃণমূল কংগ্রেস কাউকে আড়াল করছে, তৃণমূল কংগ্রেস স্বাস্থ্য ভবনে পদে থাকা কিছু চিকিৎসক একটা নেক্সাস, এটা তো আপনার করছে। আমরা তো ওপেন চ্যালেঞ্জ করছি, যদি সত্যি ক্ষমতা লাগে প্রমাণ করুন। না প্রমাণ করতে পেরে খালি বাজার গরম করা, হাওয়া গরম করা। একটা প্রিন্সিপাল সে অভিযুক্ত হয়ে তাকে কলেজ থেকে ছাড়তে হলো কলেজ, তারপরে সঙ্গে সঙ্গেই তাকে আরেকটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হলো। এই নেক্সাস বুঝতে অসুবিধা কোথাও নেই, এই মুহূর্তে কোথাও নেই। করা হয়েছিল। আজ সকালে শুভেন্দু মিত্র কথা বলেছে, একদম ঠিক। আজ সকালে শুভেন্দু মিত্র কথা বলেছে। আমি বলছি আপনি ঠিক বলছেন, কিন্তু এটা তো করা হয়েছিল যে 8 ঘন্টার মধ্যে একজন লোক ট্রান্সফার হয়, পানিশমেন্ট ট্রান্সফার, এবং 8 ঘন্টার মধ্যে আরেকটা নতুন ট্রান্সফার হয়। এইটার থেকে বড় সত্যি আছে, এর আগেও হয়েছে। আগেও তাকে পিতামাতা মেডিকেল কলেজ, আমরা মেডিকেল কলেজ গেছিলেন, সবাই একসঙ্গে এসেছিলেন। আপনার ওই ছেলেগুলো যারা মেরেছে, কারুর বুঝতে অসুবিধা হয়? ওইটা তো তৈরি করেছেন, ওটারও ছবিটা লাগান না, ছবিটা লাগান, যেটা ব্যারিকেড ভাঙছে অন্যের ফ্ল্যাগ নিয়ে গিয়ে হাজির হয়ে এবার আজগুবি কথা বলতে শুরু করলেন। এটাই তো সত্যি, এর থেকে বড় সত্যি আছে নাকি? এটা আমাদের মাথায় রাখতে হবে যে সিবিআই এই মার্ডার এবং রেপ কেসটার ইনভেস্টিগেট করছে, আর এই হুলিগানিজমের ইনভেস্টিগেশন কিন্তু পুলিশ করছে, কলকাতা পুলিশ করছে। এইগুলো নিয়ে এতবার আলোচনা করেছি, এইগুলো নিয়ে এতবার আলোচনা করেছি, আবার নতুন করে সেই একই আলোচনা টেবিলে আসলে যে নিয়ে এর আগে কথা হয়েছে সেটাই রিপিট হবে। কিন্তু আমি চাইছি করতে পারবেন তো, হ্যাঁ ডিআইএফআই করেছে, তার ছবি, তার সমস্ত কিছু আছে, আর ভুল ন্যারেটিভ তৈরি করবেন না। ডক্টর গুমটা প্লিজ, আমি যেটা বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করুন। এটা কে করেছে এই নিয়ে এখানে যেদিন এই ঘটনা ঘটেছে সেদিন থেকে পরপর আলোচনা হয়েছে,
আমি আমি আজকে যে জায়গাটা না, না, এসব মূলত ধরতে অবান্তর চেয়েছি তা কথাবার্তা হলো বলছে কেন? যে তারা এক মিনিট বিচার দিতে ডক্টর পারেনি, গুন্ডা প্লিজ যে- প্লিজ ডক্টর গুন্ডা principalকে কোঅপারেট। নিয়ে- আমরা আজকে যে জায়গাটা নিয়ে মূলত আলোচনা করতে চেয়েছি যে পশ্চিমবঙ্গের কয়েক হাজার চিকিৎসক বলছেন তারা আনসেফ, তাদেরকে কেউ হুমকি দিচ্ছেন এবং যাদের এই বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে, ইনফ্যাক্ট ওই আইনজীবী তিনি সুপ্রিম কোর্টে বলেছেন যে শুধুমাত্র কিছু গুনস বা গুন্ডামস্তান নয়, এর সঙ্গে সরকারি পদে থাকা আধিকারিক আছে। একদম আপনারা যদি যে অংশ আমি শুরুতেই শুনেছি সেটা যদি শোনেন, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আপনারা দেখবেন সেখানে পরিষ্কার ওই আইনজীবী বলেছেন যে সরকারি পদে থাকা। আর আইএমএ তার প্রেস কনফারেন্সে বা প্রেস রিলিজে সেখানে কি বলেছে, তারা বলেছে এরা স্বাস্থ্য ভবনে এমনকি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পদে আছে। আমি আপনাদের আইএমএর তিনটে অনেকগুলো দাবি রয়েছে, 5-6টা দাবি, তার মধ্যে 3টে দাবিকে আপনাদের সামনে তুলে ধরতে চাই এক এক করে। যে দাবিগুলো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেঙ্গল চ্যাপ্টার তুলেছে। প্রশাসনিক বা সাংগঠনিক পদে থাকার কারণে যিনি বা যারা বিভিন্ন তথ্য গোপনের গভীর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ উঠছে, তাদের অবিলম্বে আইনের বা তদন্তের আওতায় আনতে হবে। দেখুন, তারা পদে আছেন এবং বিভিন্ন তথ্য গোপনের গভীর ষড়যন্ত্রে লিপ্ত। চিকিৎসকরা অভিযোগ করছেন বৈষ্ণব, আমরা অন্য কারোর অভিযোগ দেখাচ্ছি না। পয়েন্ট নাম্বার 2, তারা কি চাইছেন, স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে বসে থাকা দুর্নীতিগ্রস্ত পদাধিকারীদের অপসারণ করে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে। তার মানে ওই নেক্সাস, তারা এতটাই শক্তিশালী, বিভিন্ন স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে দুর্নীতিগ্রস্ত সমস্ত পদাধিকারীদের বসিয়ে রাখা হয়েছে। নাম্বার 3, পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের অংশ হিসেবে যারা অনৈতিকভাবে এবং অন্যায়ভাবে চিকিৎসকদের ভীতি প্রদর্শন করে চলেছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অনেকে যারা জানেন না তাদের জানিয়ে নি, শুধু একটা টেকনিক্যাল তথ্য, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এই অভিযোগ করছে যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, যাদের অনুমতি ছাড়া কোনো চিকিৎসক পশ্চিমবঙ্গে চিকিৎসা করতে পারবেন না, সেই ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের ভেতরে এই নেক্সাসের লোক রয়েছে যারা চিকিৎসকদের ধমকাচ্ছেন। বেশি প্রতিবাদী হলে কাউন্সিলের অ্যাপ্রুভালটি ক্যান্সেল হবে। যতই আপনার পাসমার্ক থাক, যতই আপনার ডিস্টিংশন থাক, যতই এমডি ডিএম থাক, আপনি পশ্চিমবঙ্গে চিকিৎসা করতে পারবেন না। আমি এই ব্যাপারে একটু ডক্টর রায় আপনার কাছে জানতে চাই, ইজ ইট ট্রু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল চিকিৎসকদের ধমকাচ্ছে? ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কি কারুর প্র্যাকটিস বন্ধ করতে পারে নাকি? তার কি সেই ক্ষমতা আছে নাকি? ও ধমকালেই হবে? এটা কোনো কথাই নয়, এরকম করতেই পারে না। আমি আজকে যা যা ডিগ্রি পেয়েছি আমি পরীক্ষা দিয়ে পাস করে পেয়েছি, তার আমার সার্টিফিকেট আছে এবং তারা দিতে বাধ্য। তারা এগুলো যদি কেউ বলে থাকে, এগুলো পাত্তা না দিলেও চলবে। ওগুলো আমাদের ভয়ের কারণ না, আমাদের ভয়ের কারণ হচ্ছে আমাদের মেয়েটার আগে যেটা হয়েছে সেটা কে করেছে, কারা করেছে, তার কনস্পিরেসি আমরা যতক্ষণ না জানতে পারছি আমরা শান্তিতে থাকতে পারছি না। এটাই আমাদের সব থেকে বড় এই সমস্যা। কনস্পিরেটররা আমরা কেউ ঘুমোতে কি পারছি বসে না আছে এটা স্বাস্থ্য ভবনের পদে? থাকতেই পারে, ইনভেস্টিগেট করা দরকার। সিবিআই তো ইনভেস্টিগেশন করছে, বার করুক না। কিছু পাচ্ছে না কেন সিবিআই? সিবিআই তো ওরা ইনভেস্টিগেশন করছে না। কে বাবা? সিবিআই তো না না ইনভেস্টিগেশন করে সিবিআই বার করুক। মেডিকেল কাউন্সিলর ইনভেস্টিগেশন করছে সিবিআই না বলছে কিছু বাবু। বললে আপনি উত্তর না দিচ্ছেন না কেন? সিবিআই আপনি ওটা কি তদন্ত CBI করছে না, করছে কি পার্থদা? আপনি সিবিআই 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 কি দেখুন, মেডিকেল কাউন্সিলর সিবিআই হত্যা এবং ধর্ষণ, এক মিনিট দীপঙ্কর, ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার, সিবিআই ধর্ষণ এবং হত্যার ঘটনার তদন্ত করছে। তাতে যেই জড়িত থাক, যদি সিবিআই তার প্রমাণ পায়, তিনি যে পদেই থাক সিবিআই তাকে কাস্টাডিতে নিতে পারবেন। এর আগে দেখেছেন আপনি রেশন মামলায় মন্ত্রীকে তারা কাস্টাডিতে নিয়েছে। এর আগে আপনারা দেখেছেন শিক্ষা সংক্রান্ত এবং নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় মন্ত্রীরা কাস্টাডিতে গেছেন। কাজেই সিবিআই যে কোনো পদাধিকারীর বিরুদ্ধেই ব্যবস্থা নিতে পারে, কিন্তু কথা হচ্ছে যে সিবিআই তদন্ত করছে আপাতত ধর্ষণ এবং খুনের মামলা, কিন্তু না তার বাইরে যেতে পারবে না। মানে যদি তারা হদিশ পায়, যদি তারা কাউকে লিঙ্কে পায়, তারা নিশ্চয়ই যেতে পারবে। এবং বৈষ্ণব সেটাই বলছেন যে সেখান থেকে বার করুন। দিদি আজকে দিয়েছে, করুক না। তাহলে সেদিন কিছু পাচ্ছে না তাও বলবেন যে হ্যাঁ পাচ্ছে। বলে ফেললেন সেদিন ডিওয়াইএফআই নাকি ওদেরকে বেড়েছে। হ্যাঁ, এর থেকে এটা ছবি বড় আছে। ব্ল্যাটেন্ট লাই আর কিছু ছবি, হয়? ছবি আছে। এর থেকে বড় মিথ্যা এটা কিছু ছবি হয়? আছে। ওই একটা ফ্ল্যাগ তুলে নিয়ে আরে গিয়ে ছবি এই আছে। কাজটাই তো বারবার- করেছে। এক মিনিট, শিকুমার দা ছবি আছে। আপনি ওই হুলিগানিজমের দিকে বারবার
বারবার চলে যাচ্ছেন, আমি বলছি এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। ছবি আছে। এই তদন্ত আজ বাদে কাল আবার সিবিআই এর হাতে চলে যাবে কিনা আমি জানি না, হ্যাঁ, কিন্তু এখন আমি যে পয়েন্টে বারবার স্ট্রিক করার চেষ্টা করছি যে আজকের পর সিবিআই এর হাতে আরেকটা তদন্ত যুক্ত হয়েছে, সেটা হচ্ছে দুর্নীতি আছে কিনা। এটা শুধুমাত্র আর্থিক দুর্নীতি, যেটা মূলত অভিযোগ হয়েছিল ডক্টর আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে, কিন্তু যদি পরীক্ষা নিয়ে দুর্নীতি হয়, যদি ট্রান্সফার নিয়ে দুর্নীতি হয়, সব দুর্নীতি তো তাহলে এই আওতার ভেতরে এসে যাবে যদি সিবিআই একবার ঢুকতে পারে ঘুঘুর বাসার ভেতরে। দীপঙ্কর, দেখুন, আপনি তার আগে যে কথাটা বলছিলেন, একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আছি। বারবার একটা কথা বলছি, আপনি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন যে অভিযোগগুলো করেছে যে এআইয়ের মাধ্যমে হয়েছে, প্রশ্ন বিক্রি হয়েছে, পরীক্ষা দেওয়ার আগে প্রশ্ন উত্তর একসাথে দেখা, তাহলে কারা ডাক্তার হলো? এই যে লোকগুলো ডাক্তারি পরীক্ষা দিয়ে এখানে এলো, পাশ করবে, তারাই তো কালকে আপনার চিকিৎসা করবে, আমার চিকিৎসা করবে। তারাই তো চিকিৎসা করতে গিয়ে পেটের মধ্যে চাকু মানে কাঁচি রেখে দিয়ে সেলাই করে দিয়ে বাইরে চলে আসবে, এমন ঘটনা পুষ্পা আমরা দেখি। তাহলে এইরকম এটারও একটা গুরুতর অভিযোগ, এই গুরুতর অভিযোগটা বসে দা কালকে অসুখ আপনার হলে দেখাতে যেতে পারে এরকম ডাক্তারের কাছে, এটা এরকম ডাক্তার, এরকম ডাক্তারের কাছে বসে দা আপনিও চিকিৎসা করতে গেলে আপনার চিকিৎসা কি হবে সেটা এটা একটা ভয়ানক বিষয়, এটাকে গুরুত্ব সহকারে বিচার করা উচিত। দ্বিতীয় কথা যেটা সত্যি সত্যি তো যে এর সাথে যে সম্পর্কগুলো এসছে কেন করতে পারছে না, আসলে সিবিআইয়ের মুখপাত্র আমি উনি বৈষম্য ঠিকই বলেছেন, এটা তো আমরা নই, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি একটা কথা বলছি, যে ঘরটাতে ঘটনাটা ঘটেছিল সেই ঘরটা ভাঙার আদেশটাকে দিন। আচ্ছা, আমি আবার পুরনো আলোচনায় ফিরে যেতে চাই না। ইনফ্যাক্ট আজকে এই বিষয়ে আর অতিরিক্ত কথা বাড়ানোর কোনো সুযোগ নেই। বেসিনটা ভাঙলো কে? দীপঙ্কর, আমাদের এবার থামতে হবে, আমাদের এবার থামতে হবে। এই ঘটনা এক মিনিট আগে সাজা দেওয়া উচিত। দীপঙ্কর প্লিজ দেখুন, আমি আজকে আমার এই 1 ঘন্টার পরিসরে একটা অতিরিক্ত বিষয়কেই সামনে রাখতে চেয়েছিলাম। ধর্ষণ এবং খুনের মামলা তো আছেই, সেটা নিয়ে বিতর্ক এত সহজে থামবে না, কিন্তু একই সঙ্গে চিকিৎসকরা কেন ভীত সন্ত্রস্ত, চিকিৎসা শিক্ষা ব্যবস্থাটা কতটা দুর্নীতিগ্রস্ত, এই আলোচনাটাও এই 1 ঘন্টার পরিসর যথেষ্ট নয়, এটা নিয়ে আরও 1 ঘন্টা এখানে আলোচনা করা যায়। আমরা আজকে আমাদের থামতে হবে, কারণ আমাদের সময় শেষ। কিন্তু সময় মানে থামার আগে এখানে ডক্টর রয় আমাদের সময় দিয়েছেন, ডক্টর গুমটা আমাদের সময় দিয়েছেন, তারা চিকিৎসক, সন্ধ্যেবেলা যথেষ্ট ব্যস্ত থাকেন, তার মধ্যেও অনেক ধন্যবাদ আপনাদের। দীপঙ্কর, শ্রীকুমার বাবু, বৈশানর আমাদের সময় দিয়েছেন, আমি আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের দর্শক যারা এতক্ষণ আমাদের এই আলোচনায় ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন, দেখছিলেন। আমরা সবাই এটা চাই যে এই ঘটনার একটা কিনারা হোক, যত তাড়াতাড়ি সম্ভব হোক, এবং এটাও ঠিক যত সময় যাচ্ছে তত একটা মানুষ অধৈর্য হচ্ছেন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোও তাদের নিত্য নতুন তারা প্রতিবাদের রাস্তায় নামছেন, কিন্তু আমার ধারণা সিবিআই এর মতো তদন্তকারী সংস্থার উপরেও চাপ আছে। আমরা অপেক্ষাই করব, একটা কোনো জায়গায় তো তদন্ত পৌঁছবে। ধন্যবাদ আপনাদের, দেখছিলেন আমাদের আজকের এই বিশেষ আয়োজন। এই সময় আপনারা দেখছেন NK TV বাংলা।